আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে দেন না, আমার ছেলে সারা শোল পুড়ে গেছে। দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে, সে অবস্থায় হাঁটতেছে, জানের ভিক্ষা করতেছে, আমাকে কেউ বাঁচাও বাঁচাও। বাংলা ভাষাতে পড়ে। পঞ্চম শ্রেণীর শিশু আবিদ, ছোট্ট 4 দেয়ালেই এখন বন্দি তার পুরো জীবন। ঠিক 1 বছর আগের সেই একটি মর্মান্তিক দুর্ঘটনা নিমেষেই তছনছ করে দিয়েছে তার শৈশব, বদলে দিয়েছে চেনা জীবনটা। শরীরে আগুনের দগদগে ক্ষত নিয়ে প্রতিদিন বেঁচে থাকার এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে সে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই সবচেয়ে বেশি সময় হাসপাতালে ছিল, 6 মাস। এই 6 মাসের মধ্যে ওর 36টা অপারেশন হয়েছিল। এটা আপনারা যখন ওকে রিলিজ দেয় তখন আপনারা জেনেছেন 36টা অপারেশন, ওকে 18 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। আবিদের মতো অনেকেই চিকিৎসা শেষে ঘরে ফিরেছে ঠিকই, কিন্তু স্বাভাবিক জীবনে কি সত্যি ফিরতে পেরেছে তারা? কারো শরীরে এখনো রয়ে গেছে জটিল অস্ত্রোপচারের দগদগে দাগ, কারো দিন কাটছে নিয়মিত ফিজিওথেরাপি আর ওষুধের উপর ভর করে। এনএসজিতে যখন ছিলাম কেবিনে ফার্স্ট কয়েকদিন একটু ছিল, পরে ধীরে ধীরে ওই বিকট আওয়াজ পেলে যে হঠাৎ চমকে উঠা, ভয় পাওয়া, এটা করে চলে যায়। থেরাপি দিচ্ছি বাসায়, সিআরপিতে আমরা থেরাপি দিচ্ছি। যাই হোক, আপনাদের দোয়ায় হয়তো সবাই দোয়া করবেন ও যাতে বাম হাতটা অন্তত কাজ করতে পারে। বাম হাতটা যদি কাজ না করে তাহলে তো একটা পঙ্গুর মতো হয়ে থাকবে আর কি। 21 জুলাই 2025 আমার পেছনে মাইলস্টোন কলেজের এই বিল্ডিংটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। পুরো দেশ জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। একটি মর্মান্তিক ট্র্যাজেডি কেড়ে নিয়েছিল অনেকগুলো স্বপ্ন। সময় 1 বছর পেরিয়ে আবারও শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা, মাঠে ফিরেছে কোলাহল। কিন্তু এই মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের কাছে সেই দিনের ক্ষত এখনো জীবন্ত। সেই ভয়াবহ ট্র্যাজেডিতে যে মায়াবী চোখগুলো চিরতরে হারিয়ে গেছে, তাদের শূন্যতা কি কখনো পূরণ হয়? সত্যিকার অর্থে আমার সন্তান মাতাকে ছাড়া আমরা সে কেউ ভালো নেই। আমাদের একটা বছর আমাদের উপর দিয়ে যা গিয়েছে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইংলিশ ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাবের বাবা মিনহাজ রহমান আজও মানতে পারেন না সন্তান হারানোর এই বুক ফাটা যন্ত্রণা। প্রতিটি দিন রাত, প্রতিটি মুহূর্ত যেন তাকে টেনে নিয়ে যায় সেই বিভীষিকাময় দিনটিতে। সন্তান অনেক ভালো ছিল, অনেক মেধাবী ছিল, এইভাবে যে চলে যাবে আমরা কোনোদিন কল্পনা করতে পারি। ডাক্তার আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কি মাহতাবের বাবা? আমি জি, আপনি একটু কাইন্ডলি বার্ন ইউনিটে দ্রুত চলে আসেন, মাহতাব এখানে আছে 6 তলায়। পরে আমি অফিস থেকে যত দ্রুত সম্ভব আমি চলে যাই ওখানে ভিতরে যাই। আমি আমার ছেলেকে দিকে চিনতে পারি না। তখনও সে আমাদেরকে সাহস দেয়, বাবা তুমি আসছো, আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচাই দিবে। তারপরে ওর মা যায়, মাকেও সেম কথাই বলা, মুখ আমার জন্য চিন্তা করো না, আল্লাহ আমাকে বাঁচাই দেবে। ছেলের স্কুলের ব্যাগ, পড়ার টেবিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রিয় খেলনা আর বইগুলো সবই আগের মতোই গুছিয়ে রাখা আছে। নেই শুধু চঞ্চল সন্তানটি। চোখের সামনে এই শূন্যতা বুকটা খাকা করে তোলে। বাবা হিসেবে এ যেন মেনে নেয়া অসম্ভব। পূর্বের বছরগুলিতে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমরা ভেবেছিলাম যে তাদের কেউ না কেউ আমাদেরকে সান্ত্বনা দেবে। আনফরচুনেটলি ওনাদের কোনো সহযোগিতা আমরা পাইনি। গভর্নমেন্টের এখন যারা ক্ষমতায় আছেন, তাদের উচ্চ পর্যায়ে যারা আছেন, বর্তমান ডেপুটি স্পিকার, তারপর জয়নাল আবেদিন ফারুক, জয়নাল আবেদিন, ওনারাও আমাদের এই মামলাটা নিয়ে রিট করেছেন। আমরা রিটের বাস্তবায়নটা চাই, যেন আমাদের রিটের বাস্তবায়নটা হয়ে যায়। আর যারা আহত যে বাচ্চাগুলি আছে তাদের প্রপার ট্রিটমেন্টটা যেন হয়। ভয়াবহ সেই মানসিক যন্ত্রণার আতঙ্ক কিছুটা কাটিয়ে শিক্ষার্থীরা আবার ফিরতে শুরু করেছে চেনা ক্লাসরুমে। স্কুলের বেল বাজছে, বন্ধুদের হাসি আর হইচয়ে মুখরিত হচ্ছে আঙ্গিনা। বাইরে থেকে দৃশ্যটা স্বাভাবিক মনে হলেও কোমলমতি এই শিশুদের মনের গহীনে এখনো দাউ দাউ করে জ্বলছে সেই বিষাদময় দিনের স্মৃতি। মায়ের জন্য অপেক্ষা করতেছিলাম, তখনই বিমানটা এসে পড়েছে। আমি 165 দিনের মতো হাসপাতালে ছিলাম। ট্রমাটার থেকে বের হয়েছে, কিন্তু একটু ভুলে যাওয়া যাবে না। কিন্তু এটা এখন আমার মনে আছে, এটা ভুলে যাওয়া যাবে না। আমি সে সময় দিক বিদিক হয়ে ক্যান্টিন থেকে পানি নিয়ে আসে আমাদের বাচ্চাদের গায়ে, আমাদের কলিগদের গায়ে পানি ঢালা শুরু করেছে।
আসলে ভাষায় আসলে এগুলো প্রকাশ করা যায় না। সেই আতঙ্কময় স্মৃতি আজও তাড়া করে বেড়ায় স্কুলের শিক্ষিকা মেহেরুন্নেসাকে। নিজের চোখের সামনে নিজের সন্তান তুল্য কোমলমতি শিক্ষার্থীদের আগুনের লেলিহান শিখায় দগ্ধ হতে দেখেছেন তিনি। তাদের আর্তনাদ, বাঁচার আকুতি আজও যেন তার কানে বাজে, যা চাইলেও কখনো ভোলা সম্ভব নয়। আমি ঢুকতেছে, গেট দিয়ে বের হলাম, চিৎকার করতেছি যে কেউ একটা গাড়ি দেন বা কেউ একটা রিক্সা দেন, কেউ আগায় আসে নাই, মানে কেউই আসে নাই। পরে সবাই ভিডিও করায় ব্যস্ত ছিল, মানে সবাই ভিডিও করবে, সবার ভাইরাল হওয়ার নেশা। তো আমি যেহেতু বারবার আমার বাচ্চা করতেছিলাম, তো ডাক্তাররা ভাবছে যে আমার নিজের সন্তান। তো ডক্টর বলতেছে যে ম্যাডাম আপনার বাচ্চা ট্রিটমেন্ট দিচ্ছি। আমি বলছি আমার একটা বাচ্চা না, মানে আমার বাচ্চা বলতে এগুলো আমার স্কুলেরই বাচ্চা, সবই আমার স্কুলের বাচ্চা, সবই আমার বাচ্চা, সবার প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। ফার্স্ট আমার হাতে যেই মৃত্যুটা হয় সেটা হচ্ছে তানবীরের। ও 2 বার আমাকে ডাকলো, 2 বার হচ্ছে ওর মাকে ডাকলো, এরপরে ও আর কোনো কিছু বলতে পারে নাই। বিমান দুর্ঘটনার এই বিষাক্ত ক্ষত কেবল আহত শিক্ষার্থীদের গায়েই সীমাবদ্ধ থাকেনি, আশ্রে পড়েছে তাদের পুরো পরিবারের উপর। একদিকে চিকিৎসার বিপুল খরচার দীর্ঘ পুনর্বাসনের যন্ত্রণা, অন্যদিকে সন্তানকে ঘিরে অনিশ্চিত এক ভবিষ্যৎ। সব মিলিয়ে এক বিষাদময় আর কঠিন সময় পার করছেন ভুক্তভোগী অভিভাবকেরা। ওই সময় আমি যে কান্না করব, আমার পাশে কেউ থাকবে, আমাকে সাপোর্ট দিবে, আমার কেউ ছিল না ওইখানে, কেউ না। এই ট্রমা কি আসলে আমরা কোনোদিন ভুলতে পারবো? এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারবো? বিনায়ক রহমান, আজকের পত্রিকা।